আসসালামু আলাইকুম, চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। টেকসই প্রত্যাবাসনের মাধ্যমেই রোহিঙ্গা সংকটের সমাধান সম্ভব বললেন প্রধান উপদেষ্টা। দোহায় বৈঠকে দ্রুত ফেরত পাঠানোর তাগিদ। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে বিগত সরকারের অত্যাচার নির্যাতনের জবাব দেওয়ার কথা বললেন তারেক রহমান। গণমানুষের কাছে পৌঁছাতে নেতাকর্মীদের আহ্বান। ভিন্ন ধর্মাবলম্বীদের জামাতের ব্যানারে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান। মব বিচারের বিকল্প হতে পারে না মন্তব্য। সংরক্ষিত প্রাকৃতিক বনাঞ্চলগুলোর মধ্যে বারৈয়াঠালা পর্যটকদের অন্যতম আকর্ষণ। শিল্প কারখানার দূষণ ও মানবসৃষ্ট নানা কারণে হুমকির মুখে। এবং জিম্বাবুয়ের চেয়ে এগিয়ে থেকেও মাঠে নিজেদের প্রমাণে ব্যর্থ বাংলাদেশ। সিলেট টেস্ট হাতছাড়া হওয়ায় হতাশার কারণ দেখেন না অধিনায়ক শান্ত। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবার বিস্তারিত প্রসঙ্গ। রোহিঙ্গা সংকটের একমাত্র সমাধান তাদের টেকসই প্রত্যাবাসন, এমন মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেছেন, নিজ দেশে দ্রুত পাঠানো সম্ভব না হলে সংকট আরও বাড়বে। কাতারের রাজধানী দোহায় রোহিঙ্গা সংকট নিয়ে গোল টেবিল বৈঠকে এসব কথা বলেন প্রধান উপদেষ্টা। মোস্তফা মল্লিকের রিপোর্ট। কাতারের দোহায় ব্যস্ত সময় কাটাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে আনুষ্ঠানিক গার্ড প্রদান করেছে কাতারের সশস্ত্র বাহিনী। এরপর আর্সেনার শীর্ষ সম্মেলনের ফাঁকে উপপ্রধানমন্ত্রী এবং প্রতিরক্ষা প্রতিমন্ত্রী শেখ সৌদ বিন আব্দুল রহমান বিন হামাস আল থানি প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে প্রধান উপদেষ্টা কাতারের সশস্ত্র বাহিনীতে বিভিন্ন পরিষেবার ৭২৫ জন সশস্ত্র বাহিনীর সদস্যকে ডেপুটেশনে পাঠানোর বাংলাদেশের প্রস্তাব গ্রহণ করার জন্য মন্ত্রী এবং শেখ তামিম বিন হামাদ আল থানির নেতৃত্বে কাতারের নেতৃত্বকে ধন্যবাদ জানান। মার্কিন মহাকাশযান প্রস্তুতকারক ও মহাকাশ যাত্রা সেবাদানকারী প্রতিষ্ঠান স্পেস এক্সের গ্লোবাল এঙ্গেজমেন্ট বিষয়ক ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ারের সঙ্গে বৈঠক হয়েছে অধ্যাপক ইউনূসের। বাংলাদেশে স্পেস এক্সের স্যাটেলাইট সেবা পৌঁছাতে আসছে মে মাসে একটি কারিগরি যাত্রা শুরুর জন্য সম্পূর্ণ প্রস্তুত থাকার কথা প্রধান উপদেষ্টাকে জানান লরেন। দোহায় আর্সেনা সম্মেলনে কাতার ফাউন্ডেশন আয়োজিত গোলটেবিল বৈঠকের বিষয় ছিল রোহিঙ্গা সংকট ও বাস্তুচ্যুত জনগোষ্ঠীর বিষয়ে। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস বলেন, রোহিঙ্গা সংকট শুধু একটি মানবিক সমস্যা নয়, এই সমস্যা বহুমাত্রিক। এর প্রভাব রয়েছে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও পরিবেশগত। অধ্যাপক ইউনূস বলেন, একমাত্র টেকসই প্রত্যাবাসনই পারে এই সংকটের সমাধান করতে। বিশ্ব নেতাদের ইঙ্গিত করে প্রধান উপদেষ্টা বলেন, দুঃখজনকভাবে রোহিঙ্গা সংকট মোকাবেলায় যৌথ সহায়তা পরিকল্পনার অর্থায়ন ক্রমাগত কমে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেছেন, রোহিঙ্গাদের নিয়ে বৈশ্বিক প্রেক্ষাপটে অধ্যাপক ইউনূসের এমন আলোচনা তাদের প্রত্যাবাসনে সহায়ক হবে। রোহিঙ্গা ক্রাইসিসটা গ্লোবাল যে ডিসকাশনের ম্যাপের থেকে আসলে দূরে চলে গিয়েছিল, মানুষের মেমোরিতেই ছিল না যে এটা একটা বড় একটা ক্রাইসিস। এটা একটা ক্লোজ ডোর সম্মেলন, সেখানে প্রফেসর ইউনূস আবার তুলে ধরেছেন যে কি ধরনের এই রোহিঙ্গা ক্রাইসিসটা এখন কোন পর্যায়ে আছে, আমাদের কি কি করণীয়। এবং এই পুরোটা এই আর্টনা সামিটের ওয়ান অফ দ্য মেজর জয়েন করার একটা ওয়ান অফ দ্য মেজর রিজন ছিল যে এই ক্রাইসিসটাকে তুলে ধরা। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে জানান, বাংলাদেশ প্রায় ১৩ লাখ বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিককে আশ্রয় দিয়েছে। এর সঙ্গে প্রতি বছর যুক্ত হচ্ছে ৩২,০০০ নবজাতক। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমরা প্রতিশোধ নিতে চাই না। রাষ্ট্র কাঠামো বিনির্মাণে 31 দফা বাস্তবায়ন করে জনগণের আস্থা অর্জন করে বিগত সরকারের অত্যাচার নির্যাতনের জবাব দেওয়া হবে। রংপুরে বিএনপির 31 দফার প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি বলেন, যত জনগণের কাছে পৌঁছানো যাবে তত ভালোভাবে প্রতিপক্ষকে মোকাবেলা করা যাবে। রাহুল রায়ের রিপোর্ট। রাষ্ট্র কাঠামো বিনির্মাণে 31 দফা নিয়ে রংপুর বিভাগে চলছে বিএনপির প্রশিক্ষণ কর্মশালা। দ্বিতীয় দিনের কর্মশালা ছিল রংপুর নীলফামারী জেলার নেতাদের নিয়ে। কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিক্ষা স্বাস্থ্য খাতে নানা পরিকল্পনার কথা তুলে ধরেন। সবাইকে 31 দফা বাস্তবায়নের জন্য কাজ করার কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমাদের এই 31 দফাকে যদি বাস্তবায়ন করতে হয়, আমরা যখন বাস্তবায়ন করতে পারবো, ওই যে আপনি নির্যাতিত হয়েছেন, অত্যাচারিত হয়েছেন, সেই অত্যাচার নির্যাতনের প্রতিশোধ আমরা নিতে চাই 31 দফা বাস্তবায়ন করার মাধ্যমে। 31 দফা দেশ এবং জনগণের পক্ষে 31 দফা বাস্তবায়ন করার মাধ্যমে আমার উপরে যে অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, যে জেল জুলুম খেটেছি, আমার মায়ের উপরে যে জেল জুলুম হয়েছে, আমার ভাইকে যেভাবে হত্যা করা হয়েছে, তার প্রতিশোধ আমি নিতে চাই 31 দফা বাস্তবায়নের সাথে। তারেক রহমান বলেন, প্রতিপক্ষকে মোকাবেলা করতে হলে ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। দেশের জন্য, দেশের স্বার্থে আমরা যা করতে চাই, এটি যত বেশি সংখ্যক আমরা মানুষের কাছে নিয়ে যেতে পারবো, মানুষের সমর্থন অর্জন করতে পারবো, আমরা আমাদের সেই দৃশ্য বলেন, অদৃশ্য বলেন বা দৃশ্যমান প্রতিপক্ষকে আমরা তত শক্ত, তত জোরালো ভাবে আমরা তাদেরকে মোকাবেলা করতে পারবো। এই মোকাবেলা করার দায়িত্ব আমাদের সকলকে। আগামী জাতীয় নির্বাচন পর্যন্ত 31 দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ করার তাগিদ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আমরা 31 দফার পক্ষে, আমরা জনগণকে ঐক্যবদ্ধ করব। রাহুল রায়, চ্যানেল আই। ভিন্ন ধর্মাবলম্বীদের জামাতের ব্যানারে নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। রাজধানীর কাকরাইলে ঢাকা মহানগর দক্ষিণের আয়োজনে ভিন্ন ধর্মাবলম্বী সমাবেশে তিনি এই কথা বলেন। এ সময় বিভিন্ন ধর্মীয় নেতারা 5 আগস্ট পরবর্তী জামাতের ভূমিকার প্রশংসা করে বলেন, তাদের প্রত্যাশা নির্বাচনী ইশতেহারে ভিন্ন ধর্মাবলম্বীদের দাবিগুলো তুলে ধরবে জামাত। তাফিমুল ইসলামের রিপোর্ট। রাজধানীতে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ বিভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে প্রীতি সমাবেশ করেছে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ। অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান সহ অংশ নেন বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা। ফ্যাসিবাদী শাসনের অবসানের পর ভিন্ন ধর্মাবলম্বীদের 8 দফার দাবি জামায়াতের নির্বাচনী ইশতেহারে রাখার আহ্বান জানিয়ে ভিন্ন ধর্মী নেতারা বলেন, বিভেদ সৃষ্টির পিছনে যারা জড়িত তাদের খুঁজে বের করতে হবে। বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের এখন প্রাণের দাবি 8 দফা। আমরা আশা করব এই 8 দফা দাবি আপনাদের নির্বাচনী ম্যানিফেস্টো, আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনায় অন্তর্ভুক্ত হবে। জামাত ইসলাম যে পরিমাণ নির্যাতনের শিকার হয়েছে এই দেশে শুধু রাষ্ট্র ক্ষমতার বাইরে থাকার কারণে, আমরা অনুগ্রহের পাত্র না হয়ে সাধারণ মানুষ যাতে আমরা অ্যাসেম্বলি থেকে প্রাণ করে আমাদের নিজের কথা বলতে পারি। ভিন্ন ধর্মাবলম্বীদের সকল দাবি যাচাই বাছাই করে পূরণের সহযোগিতার প্রতিশ্রুতি দেন জামাতের আমির। আহ্বান জানান ধর্মবর্ণ নির্বিশেষে নির্বাচনের প্রস্তুতির। আমি জামাতে ইসলামের পক্ষ থেকে আশ্বাস নয়, আহ্বান জানাচ্ছি, আসুন আগামীতে যদি পছন্দ করেন তাহলে জামাতে ইসলামের ব্যানারেই আপনারা নির্বাচনের জন্য তৈরি হন। জামাতে ইসলামের ক্যান্ডিডেট হিসাবে আমরা আপনাকে আপনার সাথে হয়ে জনগণের কাছে নিয়ে যাব। আপনাদের কথা আপনারা বলবেন, গলা ঝেড়ে খুলে মুক্ত মনে বলবেন। ভিন্ন ধর্মাবলম্বীরা বলেন, স্বাধীনতার পর 24-এর দুর্গাপূজা সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে। এর পেছনে রয়েছে জামাতে ইসলামীর অবদান। তাফিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। দেশে সংরক্ষিত প্রাকৃতিক বনাঞ্চলগুলোর মধ্যে অন্যতম বারইয়াঢালা জাতীয় উদ্যান। পাহাড়ি মিশ্র চিরসবুজ বন, ঝর্ণা ও ছড়ার কারণে বিভিন্ন উদ্ভিদ ও জীববৈচিত্র্যে ভরপুর বারইয়াঢালা পর্যটকদের অন্যতম আকর্ষণ। তবে শিল্প কারখানার দূষণ ও বৃক্ষ নিধন সহ মানবসৃষ্ট নানা কারণে হুমকির মুখে উদ্যানের পরিবেশ প্রতিবেশ। বারইয়াঢালা জাতীয় উদ্যান নিয়ে আফরোজা হাসি, ডেস্ক রিপোর্ট। 2010 সালে রামগঞ্জ সীতাকুণ্ড বনাঞ্চলের বারইয়াঢালা সদর এবং বড়তাকিয়ায় গড়ে তোলা হয় প্রায় 2933 হেক্টর আয়তনের
বারুইয়াঢালা জাতীয় উদ্যান। উদ্যানের বিভিন্ন পাহাড় থেকে সৃষ্টি হয়েছে দৃষ্টিনন্দন খইয়াছড়া, সোনাইছড়া, কমলদহ, সহস্রধারা, কুপিকাটাখুম, মিঠাছড়ি এবং বান্দরখুম ঝর্ণা, যা পর্যটকদের কাছে বেশ জনপ্রিয়। বারুইয়াঢালায় ৫৫০ প্রজাতির উদ্ভিদ রয়েছে। এই বনে রয়েছে পৃথিবীর অন্যতম প্রাচীন উদ্ভিদ সাইকাস, যা জীবন্ত জীবাশ্ম নামে পরিচিত। এছাড়া চাপালিশ, গর্জন, সেগুন, মেহগনি সহ বাঁশ, বেত, মোর্তার পাশাপাশি বন্যপ্রাণীর খাদ্য হিসেবে রয়েছে আমলকি, হরিতকি, লটকন, গাব, ভুতিজাম ও বিভিন্ন ধরনের ফলদ উদ্ভিদ। নীলকান্ত, বেনেবৌ, বুলবুলি, টিয়া সহ বিভিন্ন পাখির কিচিরমিচিরে মুখর থাকে বন। অবাধ বিচরণ রয়েছে বনমোরগ ও মাথুরার। কাঠবিড়ালি, বানর ও হনুমানের পাশাপাশি বনবিড়াল, বিরল বনছাগলও দেখা যায় বারুইয়াঢালা উদ্যানে। এছাড়া লালচোখা, ঝিঝি ও লাউবিচি সহ দুর্লভ প্রজাতির ব্যাঙ পাওয়া যায় বারুইয়াঢালা বনে। রয়েছে গিরগিটি, তক্ষক ও সাপ। পাখনা মেলে বছর জুড়ে বনে উড়ে বেড়ায় নানা রঙের বাহারি প্রজাপতি। তবে স্থানীয় জনগোষ্ঠীর খাদ্য, জ্বালানি, কাঠের চাহিদা মেটাতে বৃক্ষনিধন চলছে বারুইয়াঢালা উদ্যানে। এছাড়া পর্যটকদের ছুঁড়ে ফেলা প্লাস্টিক, ময়লা, আবর্জনায় নষ্ট হচ্ছে উদ্যানের পরিবেশ প্রতিবেশ। পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে শিল্প কারখানার দূষণ। উদ্যানের জীববৈচিত্র্য ও প্রাণপ্রকৃতি ভারসাম্য রক্ষায় স্থানীয় জনগোষ্ঠীর বিকল্প কর্মসংস্থান ও সচেতনতা সৃষ্টিসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়েছেন পরিবেশবাদীরা। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। বারুইয়াঢালা জাতীয় উদ্যান নিয়ে পর্ব দেখবেন আজ রাত 10:15 প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে। নগরের ভবনের উপরে ছাদ কৃষির আয়োজনে নিরাপদ সবজি ও ফসল উৎপাদনে উদ্যোক্তাদের আছে ভিন্ন ভিন্ন উপলব্ধি। রাজধানীর উত্তরায় কানিজ জাহান ফেরদৌসের ছাদ কৃষি শুরু 16 বছর আগে। যে উদ্যোগটিতে তার ব্যস্ততা তাকে দিয়েছে একাকিত্ব থেকে মুক্তি। বিস্তারিত জানাচ্ছেন শায়েখ সিরাজ। ঢাকা উত্তরার 11 নম্বর সেক্টরে কানিজ জাহান ফেরদৌসের 5 তলা বাসভবন। এই ছাদে গত 16 বছর ধরে সবুজ বনে চলেছেন তিনি। নিয়মিত উৎপাদন করছেন রকমারি ফুল, সবজি আর মৌসুমি ফল। আমার এখানে সব রকম গাছই আছে, ফল, ফুল, তারপরে শাক সবজি সবই আছে। এবার যেমন টমেটো, বেগুন, লাউ এগুলো লাগিয়েছিলাম। তারপরে এই যখন যেই সিজনে করলা, শসা এগুলো সবসময় হচ্ছে। যেমন ওখানে চাল কুমড়া আছে, আর তারপরে যে ধুন্দুল, ঝিঙ্গার চারা লাগিয়েছি, হচ্ছে। বিচিত্র এই আয়োজনের সবই তিনি নিজের হাতে ফলান। এসব ফসলই যোগাচ্ছে তার পরিবারের নিরাপদ আহার। গত বছর আমার এই আম্রপালি এই গাছে অনেক আম হয়েছিল। গতবার আমি আম কিনি নাই। কত ধরনের ফ্রুটস আছে? আম, কাঁঠাল, জাম, লিচু, তারপরে যে জামরুল, 2-3 রকমের জামরুল আছে। তারপর আমরা আছে, ফল মোটামুটি দেশি ফল আছে সবগুলোই। জি, যে আঙুর, তারপরে জামরা হচ্ছে ছোট ছোট। এছাড়াও এখন উদ্যোক্তার একাকিত্বের অন্যতম সঙ্গী এই সবুজ ছাদ। ছাদে আসলে আমার খুব ভালো লাগে। আচ্ছা, ছাদ দেখাশোনা করি, আমার মনটাও ভালো হয়ে যায়। যখন আমার মেয়ে তো বাইরে থাকে, যখন খারাপ লাগে তখন ছাদে চলে আসে। আপনার হাজবেন্ড আসে না? হ্যাঁ, উনি তো এমনি বাসায় থাকে না, প্রতি শুক্রবারে আসে। এই ছাদ কৃষি শুধু খাদ্যের উৎস নয়, মানসিক প্রশান্তি, ভালো লাগা, সবুজের সাথে থাকা, শহরকে শীতল রাখা। কানিজ ফেরদৌসের এই ভালোবাসাটুকু দেশের শহর অঞ্চলের অন্যান্য গৃহিণীর ভেতরে ছড়িয়ে পড়ে। ঢাকার উত্তরার কানিজ ফেরদৌসের ছাদ কৃষি থেকে শায়েখ সিরাজ, চ্যানেল আই। এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ বেলা 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। এবার রয়েছে বাংলাদেশ জিম্বাবুয়ে টেস্ট ক্রিকেট সিরিজ 2025 প্রসঙ্গ।
ঘরের মাঠে টানা 6 টেস্ট হারল বাংলাদেশ। শক্তি, সামর্থ্য, সাম্প্রতিক ফর্ম, অভিজ্ঞতা কিংবা অন্যান্য যে কোনো বিষয়ে জিম্বাবুয়ের চেয়ে এগিয়ে থেকেও মাঠের ক্রিকেটে প্রমাণ করতে পারেনি বাংলাদেশ। তবে জিম্বাবুয়ের কাছে হেরেছেন বলেই বাড়তি হতাশার কারণ দেখেন না ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত। ডিসঅ্যাপয়েন্টিং আমার মনে হয় যে ওভারঅল যদি পুরো ম্যাচটা আমি বিশ্লেষণ করে আমরা খুব একটা ভালো ক্রিকেট খেলিনি এবং যার কারণে ম্যাচ হারা। অতিরিক্ত আপসেট এটা আসলে বলবো না, কারণ এটা একটা ইন্টারন্যাশনাল ম্যাচ ছিল। যে আমার আউটটা পুরো খেলাটা আমাদের ব্যাটিংটা নষ্ট করে ফেলেছে। আমার মনে হয় যে ওই মোমেন্টামটা ওরা পাওয়াতেই খেলাটা আমার কাছে মনে হচ্ছে যে আমরা হেরে গেছি। সাভারে ময়লার ভাগাড় থেকে কুড়িয়ে পাওয়া জন্মগতভাবে ফুটো হৃৎপিণ্ডের অসুস্থ শিশুটিকে বাঁচাতে এগিয়ে এসেছে এনাম মেডিকেল কলেজ হাসপাতাল। ওই শিশুর চিকিৎসার দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সাভার থেকে জাকির হাসানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রিপোর্ট করছেন জাকিয়া আক্তার। সাভারে বংশী নদীর পাড়ে ময়লার ভাগাড়ে পলিথিনে মোড়ানো এক নবজাতককে কুড়িয়ে পান স্থানীয় এক বৃদ্ধা। শিশুটিকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা করান তিনি। এক পর্যায়ে চিকিৎসকরা জানান শিশুটির হৃৎপিণ্ডে ছিদ্র নিয়ে জন্ম নিয়েছে। পরে ঘটনাটি সাভারের বিএনপি নেতা খোরশেদ আলম জানতে পারেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ওই শিশুর চিকিৎসায় এগিয়ে আসেন খোরশেদ আলম। জানা গেছে শিশুটিকে সুস্থ করতে প্রায় $1.5 কোটি টাকার প্রয়োজন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সাথে কথা বলেছেন, কথা বলে আমাদেরকে নির্দেশনা দিয়েছেন যেন আমরা দলের পক্ষ হতে এই শিশুটির পাশে দাঁড়াই। আর সাভারের মানুষের কাছে অনুরোধ, যারা মানবিক কাজে উৎসাহী এই শিশু বাচ্চাটির পাশে দাঁড়ান। আমরা প্রমাণ করে দিই সাভারের মানুষ মানবিক কাজে সবার সেরা। শিশুটির বয়স এখন 2 মাস। ওই শিশু সব ধরনের চিকিৎসা সেবা দিচ্ছে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল। এই বাচ্চাটির একটা আসলে ছোট বাচ্চা, এই হার্টের অপারেশন বাংলাদেশে সব জায়গায় অ্যাভেলেবেল হয় না। জাতীয় রেডিও ইনস্টিটিউটে ওনারা একটা বিদেশি টিমের মাধ্যমে করেন এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ওনারা চিকিৎসার ব্যবস্থা করেন। তো ওখানে আসলে অনেক বাচ্চা তো অনেক বড় সিরিয়াল থাকে, সেই কারণে এটা সবসময় পাওয়া যায় না। তো আমরা ওনাদেরকে অনুরোধ করেছি যত দ্রুত একটু ব্যবস্থা করার জন্য। আমরা ওখানে যোগাযোগ করেছি এবং বাচ্চাটার অপারেশন হওয়া পর্যন্ত, সুস্থ হয়ে বাচ্চাদের বাড়িতে ফিরে যেতে পারে সে পর্যন্ত আমরা ইনশাল্লাহ সকলে সমন্বিতভাবে ওই বাচ্চাটার পাশে থাকব। সঠিক চিকিৎসায় শিশুটি সুস্থ হবে বলে জানিয়েছেন চিকিৎসকরা। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলায় 26 জন নিহত হওয়ার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে পানি চুক্তি স্থগিত, কূটনৈতিক কমানো সহ 5টি পদক্ষেপ নিয়েছে ভারত। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি সাংবাদিকদের জানান 1960 সালে নেহেরু ও আইয়ুব খান স্বাক্ষরিত ঐতিহাসিক সিন্ধু পানি চুক্তি আপাতত স্থগিত করা হচ্ছে। এই চুক্তির আওতায় সিন্ধু, চন্দ্রভাগা, শতদ্রু, ঝিলাম, ইরাবতী ও বিপাশা নদীর পানি পাকিস্তানে প্রবাহিত হয়। এই গ্রীষ্মকালে চুক্তিটি স্থগিত করায় পর্যাপ্ত পানি পাকিস্তান পাবে না। এছাড়াও আটারি ওয়াঘা সীমান্ত বুধবার থেকেই বন্ধ হয়ে গেছে। দিল্লিতে পাকিস্তানের হাই কমিশনে নিযুক্ত সব সামরিক উপদেষ্টাকে বহিষ্কার করা হয়েছে। দুই দেশের হাই কমিশনগুলোতে কর্মরত কর্মকর্তাদের সংখ্যা 55 থেকে কমিয়ে 30 করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সীমান্ত চৌকি বন্ধ, দূতাবাসে কর্মীর সংখ্যা কমানোর পাশাপাশি পাকিস্তানিদের ভারতে আসাও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হচ্ছে। সে কারণে সব পাকিস্তানির জন্য সার্ক ভিসা বাতিল করার কথা জানানো হয়েছে। এই ভিসায় যারা ভারতে রয়েছেন তাদের ফেরত যাওয়ার জন্য 48 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। এবার রয়েছে কৃষি সংবাদ। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে চাষিরা বছর জুড়ে ধানের আবাদ করে থাকে, এর মধ্যে বোরো ধান অন্যতম। এবার সেই বোরো ধান চাষের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে মেহেরপুরে, আর কিছুদিনের মধ্যে শুরু হবে ধান কাটা। প্রাকৃতিক বিপর্যয় না হলে বিঘা প্রতি 20 থেকে 25 মণ ধান পাওয়ার আশা কৃষকের। মেহেরপুর প্রতিনিধি গোলাম মোস্তফার রিপোর্ট। জেলায় বিঘা প্রতি বোরো ধান চাষে কৃষকের খরচ হয়েছে 18 থেকে 20 হাজার টাকা। কোনো রকম প্রাকৃতিক বিপর্যয় না হলে ভালো ফলনের আশা কৃষকের। তবে ভরা মৌসুমে ধানের দাম কমে যাওয়ায় সংখ্যায় চাষিরা। আবহাওয়া ভালো, ধানও ভালো, মাঠে শীতও ভালো, রোগ বাগ কিছু নাই, নিখুঁত ইনশাল্লাহ।
আমরা চাষি মানুষ, আমরা আবাদ করি। এই বছরে সার, বীজ সবই আমাদের খরচ বেশি, লিভার খরচ সবই বেশি। তো আমাদের 18 থেকে 20,000 টাকা খরচ বিঘা প্রতি। কিন্তু খরচের পরিমাণ ধান আমাদের 15 থেকে 1600 টাকা মন যদি ধানের দাম হয়, তো মোটামুটি আমার চাষিরা ভালো আবাদ করতে পারবো, না হলে চারিদিকে আমাদের লস হয়ে যাচ্ছে। এই সরকার যদি আমাদের ধানের দাম একটু 15 বা 1600 এরকম মন করে, অন্তত আমাদের কিছুটা ধরেন পুষে আসে। কৃষি বিভাগের তথ্য মতে জেলায় এবার 19,487 হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। আমাদের জন্য একটা পজিটিভ দিক হলো আমাদের 10 তারিখে রাতে যে বৃষ্টি হয়েছে এবং একটু ঝড় হয়েছে, সেক্ষেত্রে এই বৃষ্টিটা আমাদের কিন্তু একটা সেচের একটা বিরাট কাজ করেছে। আর তাপমাত্রা নিয়ন্ত্রিত আছে। আমি মনে করি এইভাবে তাপমাত্রা থাকলে, নিয়ন্ত্রিত থাকলে আমাদের বোরো আবাদটা ভালো হবে এবং আমাদের যে কাঙ্ক্ষিত ফলন চাষিরা পাবে এবং তারা লাভবান হবে। আশা করি এখন পর্যন্ত আমাদের তেমন কোনো সমস্যা নেই। অনুকূল আবহাওয়ায় এবার বোরো আবাদ ভালো হয়েছে। চাষিরা আশা করছেন বিঘা প্রতি 20 থেকে 25 মণ পর্যন্ত ফলন হবে। তবে ধানের দাম না বাড়লে তাদের লাভ থাকবে না। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। এবার প্রকৃতি সংবাদ। চাঁদপুর পৌরসভার ভাগাড়ে বর্জ্য পোড়ানোর বিষাক্ত গ্যাস ও কালো ধোঁয়ায় অতিষ্ঠ হাজারো বাসিন্দা। এতে মারাত্মক পরিবেশ বিপর্যয়ের পাশাপাশি চরম স্বাস্থ্য ঝুঁকি দেখা দিয়েছে। দূষণ বন্ধে আধুনিক ডাম্পিং স্টেশন তৈরির পরিকল্পনার কথা জানিয়েছে জেলা প্রশাসক। মোর্শেদ আলমের তথ্য ও ভিডিওচিত্রে আফরোজা হাসির রিপোর্ট। প্রতিদিন বাসাবাড়ি ও বাণিজ্যিক এলাকা থেকে বিপুল পরিমাণ বর্জ্য সংগ্রহ করেন পরিচ্ছন্নতা কর্মীরা। ফেলা হয় শহরের স্বর্ণখোলা এলাকার ময়লার ভাগাড়ে। বিকেল হলেই এসব বর্জ্যে আগুন দেওয়া হয়। আশপাশে ছড়িয়ে পড়ে বিষাক্ত গ্যাস ও কালো ধোঁয়া। পলিথিন, প্লাস্টিক সহ ক্ষতিকর বর্জ্য পোড়ানোয় চোখ জ্বালাপোড়া, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে ভুগছেন স্বর্ণখোলা, ব্যাংক কলোনি, বাস স্ট্যান্ড, নাজিরপাড়া সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা। দুমার এটা কিন্তু আমাকে নিঃশ্বাসের মনে শ্বাস টান তুলতে হয়, একটা আমাকে রোগের মতো হয়ে গেছে। এদিকে যে ময়লা পালা অনেক গন্ধ। সন্ধ্যার পরে তো দোকান বলেন, এদিক দিয়ে বলেন, হাঁটা চলার কোনো অবস্থা নেই। জনস্বাস্থ্য ঝুঁকি কমাতে দ্রুত বর্জ্যের ভাগাড় স্থানান্তরে দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। আগুন লাগায় ওগুলা এই এমন পরিস্থিতি হয়, মানুষ রাত ঘুমের ভিতরে মহিলা অনেক জোগাড় হয়। দুয়ে মনে করেন না পুরা এলাকাটা দূষিতবান এলাকা। প্রাণ প্রকৃতি রক্ষায় আধুনিক ডাম্পিং স্টেশন নির্মাণের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। অলরেডি পৌরসভা এটা নিয়ে কাজ করছে। তারা এই শহরের বাইরে কিছু জায়গা খুঁজছে। যদি তারা এই জায়গা খুঁজে পায় তাহলে খুব দ্রুত সময়ের মধ্যে আশা করি যে আমরা এই ডাম্পিং স্টেশনটাকে স্থানান্তর করতে পারবো। আশ্বাসে সীমাবদ্ধ না থেকে প্রশাসন সংকট সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপ নেবে বলে আশা করছেন পৌরবাসী। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। রূপগঞ্জ 3 উইকেটে 333 রান করে প্রতিপক্ষ অগ্রণী ব্যাংকে হারিয়েছে 103 রানে। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। টেকসই প্রত্যাবাসনের মাধ্যমে রোহিঙ্গা সংকটের সমাধান সম্ভব বললেন প্রধান উপদেষ্টা। দোহায় বৈঠকে দ্রুত ফেরত পাঠানোর তাগিদ। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে বিগত সরকারের অত্যাচার নির্যাতনের জবাব দেওয়ার কথা বললেন তারেক রহমান। গণমানুষের কাছে পৌঁছাতে নেতাকর্মীদের আহ্বান। ভিন্ন ধর্মাবলম্বীদের জামায়াতের ব্যানারে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান। মব বিচারের বিকল্প হতে পারে না মন্তব্য। সংরক্ষিত প্রাকৃতিক বনাঞ্চলগুলোর মধ্যে বারইয়া ঢালা পর্যটকদের অন্যতম আকর্ষণ। শিল্প কারখানার দূষণ ও মানবসৃষ্ট নানা কারণে হুমকির মুখে। এবং জিম্বাবুয়ের চেয়ে এগিয়ে থেকেও মাঠে নিজেদের প্রমাণে ব্যর্থ বাংলাদেশ। সিলেট টেস্ট হাতছাড়া হওয়ায় হতাশার কারণ দেখেন না অধিনায়ক শান্ত। চ্যানেল আই এর সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন channelionline.com এ। যুক্ত থাকুন আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর সাথে। পরবর্তী শীর্ষ খবর দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।